জিকে উইথ কিরণ চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি শুরু করব আমাদের পঞ্চম শ্রেণীর যে পরিবেশ বই রয়েছে, আমাদের পরিবেশ বই, সেই বইয়ের দ্বিতীয় অধ্যায়ের একটি অংশ। সেটা হচ্ছে উপকার, অপকার, যত্ন ও পুষ্টি। এর আগের যে চ্যাপ্টারগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করেছি। সেগুলোর ভিডিও যদি তোমরা দেখে না থাকো তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। এই চ্যাপ্টার থেকে আমরা প্রথমে টেক্সটটি পড়ে নেব, তারপর আমরা প্রত্যেকটি টেক্সটে কি কি প্রশ্ন আসতে পারে যেগুলো তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ, সেই সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো আজকে ভিডিওটি শুরু করছি। তো চ্যাপ্টারের নাম দেখো, উপকার, অপকার, যত্ন ও পুষ্টি। সুধাময় দেখল মাটিতে সুতোর মতো কী সব রয়েছে, তবে সুতো নয়। স্যারকে দেখালো। দেখেই স্যার বললেন, এ তো কেঁচো। মাটিটা রোদে শুকিয়েছ? এরা মোড়ে শুকিয়ে কালো হয়ে গেছে। মিনতি বলল, স্যার, ওগুলো তো মাটির স্বাভাবিক উপাদান। হ্যাঁ, কেঁচো মাটির সজীব জৈব উপাদান। এমন আরও অনেক ছোট ছোট জীব মাটিতে থাকে। কিছু খালি চোখে, কিছু আতস কাঁচ দিয়ে দেখা যায়। এছাড়াও এমন অনেক জীবাণুও মাটিতে থাকে যাদের এভাবে দেখা যায় না। এরা সবাই মাটির মৃত জৈব উপাদানকে ভাঙতে সাহায্য করে। তার ফলে মাটি উর্বর হয়। তাহলে এখান থেকে আমরা জানলাম যে মাটির মধ্যে কিছু জৈব উপাদান থাকে যেগুলো মৃত কোনো জৈব উপাদানকে ভাঙতে সাহায্য করে এবং মাটিকে আরও উর্বর করে তোলে। ঠিক আছে। রিয়াজ বলল, সার দিলেই তো মাটি উর্বর হয়। নাইট্রোজেন সার, ফসফেট সার, কম্পোস্ট সার। তাহলে এখান থেকে আমরা কী কী জানতে পারছি? কতগুলো সারের নাম জানতে পারছি। নাইট্রোজেন সার, ফসফেট সার আর কম্পোস্ট সার। সার থেকে বিভিন্ন উপাদান নেয় গাছ। সব সারের মধ্যে অনেক উপাদান একসঙ্গে থাকে। তার মধ্যে থেকে গাছ নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এসব উপাদান বেছে নেয়। তাতে মাটির সজীব উপাদান কীভাবে সাহায্য করে? তপন বলল, কম্পোস্ট তো জৈব সার। অনেক ভাঙলে তবে গাছ নাইট্রোজেন, ফসফরাস পাবে। মাটির ভিতরের ছোট ছোট জীব ও অণুজীবরা এই কাজে বা সেই কাজে সাহায্য করে। আধপচা পাতা ভাঙতেও সাহায্য করে। তাহলে মাটির ভিতরে ছোট ছোট কিছু জীব রয়েছে এবং জীবাণুরা রয়েছে। তারা কি করে? তারা পাতা পচা, তারপরে কোনো মৃত প্রাণীর দেহগুলোকে ভাঙতে সাহায্য করে। স্যার বললেন, ঠিক বলেছ, কিন্তু তুমি এত জানলো কি করে? আমাদের জৈব সারের দোকান আছে, বাবা আলোচনা করছিল, আমি শুনে বুঝে নিয়েছি। আগে জৈব সারই ছিল, রাসায়নিক সার অনেক পরে এসেছে। তাহলে এখানে আমরা কটা সারের নাম জানলাম? কিছু কিছু রয়েছে আমাদের রাসায়নিক সার, রাসায়নিক সার, আর কিছু কিছু রয়েছে আমাদের জৈব সার, জৈব সার। তাহলে দু রকমের সার পাচ্ছি, একটা পাচ্ছি আমরা রাসায়নিক সার আর একটা পাচ্ছি আমরা জৈব সার। ঠিক আছে। বেশ, দেখো, ভাঙে না, ওগুলো মাটিতে আলো হাওয়া পেতে দেয় না। গাছের শিকড়গুলো মাটিতে ঢোকার সময় বাধা দেয়। তাহলে কোন জিনিসগুলোর কথা বলছে? এখানে প্লাস্টিক, পলিথিন, এগুলো মাটিতে যদি পড়ে থাকে সেগুলো তো আর ওই সমস্ত পোকামাকড়গুলো বা ওই সমস্ত জীবাণুগুলো এদের ধ্বংস করতে পারবে না। পলিথিন, প্লাস্টিক এদেরকে তো ধ্বংস করতে পারবে না। আর ধ্বংস করতে না পারলে পরে কী হবে? সেই উপাদানগুলো মাটিতে থেকে যাবে। আর এইগুলি হচ্ছে মাটির অস্বাভাবিক উপাদান। তাই এই অস্বাভাবিক উপাদানগুলো যদি মাটিতে থাকে তাহলে কিন্তু সেখানে হাওয়া বা বাতাস বা আলো কিন্তু মাটির মধ্যে প্রবেশ করতে পারবে না। তেমনি গাছের শিকড়গুলো মাটিতে ঢুকতে পারবে না, আটকে যাবে। ঠিক আছে। তাই এই সমস্ত কাজে কিন্তু বাধা দিচ্ছে এই প্লাস্টিক আর পলিথিন। ঠিক আছে। তো চলো এরপরে কি বলছে? শিকড় মাটিতে ঢুকতে না পারলে মুশকিল, ঝড়ে গাছ উল্টে যাবে। রিয়াজ বলল, ওগুলো মাটির শত্রু। তাহলে মাটির শত্রু কে কে? মাটির শত্রু হচ্ছে আমাদের পলিথিন, আমাদের প্লাস্টিক, এইগুলো বেছে এক জায়গায় জড়ো করে রাখতে হবে, দেখতে হবে আবার যেন উড়ে না যায়। আর পলিথিনের ব্যবহারও কিন্তু কমাতে হবে। ঠিক আছে।
তাহলে পলিথিনের ব্যবহার যদি আমরা কমাই তাহলে কিন্তু মাটিতে এই সমস্ত উপাদানগুলো আর থাকবে না। ঠিক আছে, তো চলো এরপর আবার কি বলছে দেখি। বলা বলি করে লেখো, মাটি ভালো রাখা বিষয়ে আলোচনা করে লেখো। মাটির উপকারী উপাদান কীভাবে উপকার করে, এখানে মাটির কিছু উপকারী উপাদানের নাম লিখতে হবে, তারা কীভাবে উপকার করে সেটা লিখতে হবে। মাটির ক্ষতিকর উপাদান কী কী, তারা কীভাবে ক্ষতি করে। উপকারী উপাদান বাড়াতে আর ক্ষতিকর উপাদান কমাতে আমরা কি কি করব সেটাও কিন্তু এখানে আমরা লিখব। ঠিক আছে, তো এগুলো তোমরা নিজে নিজে লিখবে। তো চলো এই চ্যাপ্টারটা আমরা পড়ে নিলাম, এখান থেকে আমরা কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। তো দেখো এখানে আমাদের প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি, উপকার অপকার যত্ন ও পুষ্টি। তো সেখানকার প্রথমকার প্রশ্ন কি রয়েছে, প্রথমকার প্রশ্নটা আমরা একটু দেখে নিচ্ছি। তো প্রথমকার প্রশ্নটা আমরা একটু দেখে নিচ্ছি। দেখো প্রথম প্রশ্ন কি আছে, প্রথম প্রশ্ন আছে মাটির সজীব জৈব উপাদান কাকে বলে। মাটিতে বসবাসকারী যে সকল জীব বিভিন্ন জটিল জৈব যৌগকে ভেঙে সরল পদার্থ উৎপাদনে সাহায্য করে এবং মাটিকে উর্বর করে তোলে তাদের মাটির সজীব উপাদান বলে। ঠিক আছে, তোমরা প্রশ্ন উত্তরটা এইভাবে লিখবে। তো চলে যাই পরের প্রশ্নটায়। পরের প্রশ্নতে বলা হয়েছে দেখো মাটির জৈব উপাদানগুলো কি কি। তো মাটির জৈব উপাদান উত্তর দেখে নাও, কেঁচো, ব্যাকটেরিয়া, বিভিন্ন ছোট ছোট কীটপতঙ্গ প্রভৃতি। তারপর দেখো মাটির কোন জৈব উপাদান কৃষকের বন্ধু, উত্তর হচ্ছে কেঁচো। আসছি পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে কেঁচো ও জীবাণুরা মাটিকে কিভাবে উর্বর হতে সাহায্য করে। কেঁচো ও জীবাণুরা মাটির মৃত জৈব উপাদানকে ভাঙতে সাহায্য করে, ফলে মাটি উর্বর হয়। মাটিতে কী প্রকার সার দিলে মাটি উর্বর হয়, জৈব সার। ঠিক আছে, জৈব সার দিলে পরে মাটি কিন্তু উর্বর হয়। ঠিক আছে, তো এরপরের প্রশ্ন আমরা দেখে নিচ্ছি, কয়েকটি জৈব ও কয়েকটি রাসায়নিক সারের নাম লেখো। জৈব সারের নাম হচ্ছে কম্পোস্ট সার, গোবর সার। রাসায়নিক সার হচ্ছে নাইট্রোজেন সার, ফসফেট সার ইত্যাদি। তো এর পরের প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে সারের থেকে কোন কোন উপাদান গাছ বেছে নেয়, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম প্রভৃতি। মাটির ক্ষতিকর উপাদান বা মাটির শত্রু কাদের বলা হয়, পলিথিন, প্লাস্টিক প্রভৃতিকে। গাছের শিকড় মাটিতে ঢুকতে না পারলে কি হয়, ঝড়ে গাছ উল্টে যায়। পরের প্রশ্ন, পলিথিন, প্লাস্টিক কীভাবে মাটি ও গাছের ক্ষতি করে। পলিথিন, প্লাস্টিক প্রভৃতি কয়েকশো বছরেও ভাঙে না। মাটিতে এইসব জিনিস জমলে এরা মাটিকে আলো ও হাওয়া পেতে দেয় না, এমনকি গাছের শিকড় মাটিতে ঢোকার সময় বাধা সৃষ্টি করে। আর এই শিকড় মাটিতে ঢুকতে না পারলে ঝড়ের সময় গাছ উল্টে যাবে এবং মাটি অধিক পরিমাণে ক্ষয় হবে। ঠিক আছে, তো এই প্রশ্নের উত্তরটা কিন্তু তোমরা এইভাবে লিখবে। আসছি পরের প্রশ্ন। 11 প্রশ্নতে কী বলেছে, মাটির উর্বরতা বাড়ানোর কয়েকটি উপায় লেখো। মাটিতে প্রয়োজন অনুসারে বিভিন্ন প্রকার জৈব ও অজৈব সার মেশাতে হবে। মাটিতে সজীব উপাদানের সংখ্যা বাড়াতে হবে। একই মাটিতে একই ফসল বারবার চাষ না করে ভিন্ন ভিন্ন ফসলের চাষ করতে হবে। আসছি এরপরে আমরা চলে আসছি, এখান থেকে এই সমস্ত প্রশ্নগুলি রয়েছে। এরপরে আমরা চলে আসছি পরের অধ্যায়টি, অর্থাৎ পরের অধ্যায়টি কী রয়েছে সেটা আমরা একটু পড়ে নেব, তারপর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। পরের অংশটির নাম হচ্ছে মাটি থেকেই সোনার ধান। তো এই অংশটা আমরা একটু পড়ে নিচ্ছি। আমন ধান রোয়ার জন্য মাটিতে একটু জল দাঁড়াতে হয়। ধানের ছোট চারা বীজতলা থেকে তুলে বসানো হয়, তবে আউশ ধানের জন্য বীজতলা দরকার হয় না। তাহলে আউশ ধানের জন্য কি হয় না, বীজতলা লাগে না। বীজতলা মানে কি, একটা জমি তৈরি করা হচ্ছে, সেই জমির মধ্যে প্রথমে ধানের বীজগুলোকে ছিটিয়ে দেওয়া হয়, সেখান থেকে ছোট 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 চারা গাছ বের হয়। সেই চারা গাছগুলোকে আঁটি বেঁধে নিয়ে আসা হয় এবং আরেকটা বড় জমিতে সেই চারা গাছগুলোকে কতকগুলো করে নিয়ে একটু নির্দিষ্ট দূরত্বে গাছগুলোকে বসানো হয়। ঠিক আছে, সারি করে করে। তো সেই থেকে এটাকে বীজতলা বলে, আর যেখানে রোয়ানো হয় গাছগুলোকে সেটাকে বলা হচ্ছে জমি, চাষের জমি। ঠিক আছে, এইবার আমাদের কি বলেছে, কার জন্য বীজতলা দরকার হয় না, তো ধানের জন্য, অর্থাৎ এখানে বলতে চেয়েছে যে আউশ ধানের জন্য কোনো বীজতলা লাগে না। আউশ ধান একদম পুরো জমিতেই বসানো হয়, সেখানে কোনো বীজতলার প্রয়োজন হয় না। কিন্তু আমন ধান রোয়ানোর জন্য জমিতে জলের প্রয়োজন হয় এবং ধানের ছোট ছোট চারা বীজতলা থেকে তুলে বসাতে হয়, এখান থেকে নিয়ে এসে এই জায়গা থেকে নিয়ে এসে এইখানে বসাতে হবে। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা।
তো চলো এরপর আমরা দেখি কি বলছে। রোয়ার আগে দেখো এখানে মহিলাগুলো দেখেছো নির্দিষ্ট দূরত্বে এই ধান গাছগুলোকে বসাচ্ছে, ঠিক আছে, ছবিতে তোমরা দেখতে পাচ্ছ। দেখো, রোয়ার আগে মাটিটা কাদা করতে হয়। টানা বৃষ্টি হলে নিচু জমিতে জল দাঁড়ায়, তখন বীজতলা থেকে বীজ ধান উপরে রুয়ে দেয়। অপর্ণা চাষের কাজ দেখেনি, তাই বলল, বীজ ধান মানে কি? তো দেখো বীজ ধান মানে কি বলতে চাইছে। সমীর বলে দিল, প্রথমে ছোট জায়গায় ধান ছড়ানো হয়, এটাই বীজতলা। তাহলে আমি তোমাদের যেটা বললাম, একটা ছোট্ট জায়গা, সেই ছোট জায়গার মধ্যে অনেক ধান ছড়িয়ে দেওয়া হয় এখানে সেখানে, সেখান থেকে আস্তে আস্তে চারা বের হয়, ঠিক আছে। এখানে দেখো অনেক ধান গাছের চারাটা তৈরি হয়েছে, এগুলোকে বলছে বীজতলা। ঘন হয়ে ছোট ছোট চারা গাছ বের হয়, সেই চারা গাছগুলোকে বলা হয় বীজ ধান। হাতখানেক হলে সেইগুলো তুলে বসাতে হয়, বিগত খানেক অন্তর সারি দিয়ে বসায়, সেই চারা বসানোকে বলা হয় রোয়া। তাহলে রোয়া জিনিসটা কি? রোয়া জিনিসটা হচ্ছে এই দেখো, এই যে ছবি রয়েছে এইটা, এই মহিলারা কিন্তু রুইছে, ঠিক আছে, এটাকে বলছে রোয়া। এই যে রুইছে বড় জায়গাতে মধ্যে, সেই ছোট জায়গা থেকে এনে এই চারাগুলোকে নির্দিষ্ট দূরত্বে অন্তর অন্তর রোয়ানো হচ্ছে, ঠিক আছে, বেশ। এরপর দেখো কি বলছে। স্যার বললেন, তাই যে মাটি সহজে কাদা করা যায় তাতেই সহজে জল জমে, সেখানেই ধান রোয়া হয়, সেই মাটিই ধান চাষের জন্য ভালো, ঠিক আছে। তা ধান চাষের জন্য ভালো হচ্ছে কোনটা? যেখানে জল দাঁড়াবে এরকমটাই হচ্ছে ভালো। এইবার দেখো এখানে কি দিয়েছে, পরীক্ষা করে লিখতে বলেছে। তোমাদের কাছাকাছি যেখানে ধান চাষ হয় সেখান থেকে কিছুটা মাটি সংগ্রহ করো, আর সেই মাটি কি ধরনের তা পরীক্ষা করে কি পেলে তা লেখো, কীভাবে পরীক্ষা করলে তার ছবি আঁকো। তো এটা তোমরা নিজে নিজে করবে, ঠিক আছে। তো চলো ওই অংশ থেকে আমরা কি কি প্রশ্ন আছে সেগুলো দেখে নিচ্ছি। দেখো, মাটির থেকে সোনার ধান, এখান থেকে কি কি প্রশ্ন আছে দেখো। কোন মাটি ধান চাষের জন্য উপযোগী? যে মাটিতে জল দাঁড়াতে পারে ও মাটি সহজেই কাদা হয়ে যায়, সেই মাটি ধান চাষের পক্ষে উপযোগী। আসি পরের প্রশ্নে। বীজতলা কাকে বলে? ধান চাষের জন্য প্রথমে জমির মধ্যে ছোট জায়গায় কাদা করে ঘনভাবে ধান ছড়ানো হয়, একেই বীজতলা বলে। কোন ধান চাষের জন্য বীজতলা দরকার হয় না? আউশ ধানের জন্য বীজতলা দরকার হয় না। কোন ধান রোয়ার জন্য মাটিতে একটু জল দাঁড়ানোর প্রয়োজন? উত্তর হচ্ছে আমন ধান। বীজ ধান কাকে বলে? বীজতলা ঘন হয়ে যখন ছোট ছোট চারা গাছ বের হয় সেইগুলিকে বলা হচ্ছে বীজ ধান। বীজ ধান কীভাবে বসানো হয়? বীজ ধান এক বিঘত অন্তর সারি দিয়ে বসানো হয়। বীজ ধান কত বড় হলে সেগুলি তুলে বসাতে হয়? হাত খানেক অর্থাৎ এক হাতের সমান হলে। রোয়া কাদের বলে? সারিবদ্ধভাবে কাদা জমিতে বীজ ধান বসানোকেই রোয়া বলা হয়। ধান রোয়ার আগে মাটি কি করতে হয়? মাটি কাদা করতে হয়। আমরা দেখে নিচ্ছি পরের অংশটি কি রয়েছে, সেখান থেকে আমরা প্রশ্ন উত্তর আলোচনা করব। আগে সেই টেক্সটটি পড়ে নিই, তারপর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। দেখো এখানে পরের অংশটিতে আছে মাটির উপর চা গাছ। শুধু ধান নয়, সব খাদ্যের জন্যই মাটি দরকার। তাই কি মাছ, মাংস, ডিম তৈরি করতেও? হ্যাঁ দরকার, কারণ মাটি ছাড়া গাছ হবে না, আর গাছ বা শস্য খেলে তবেই তো প্রাণীদের মাংস হবে। পুকুরও তো মাটির উপরেই, তাই মাটি ছাড়া মাছও হবে না। সকালবেলার চা থেকে সব খাবার পেতেই মাটি চাই। রাবেয়ারা অবশ্য মাটির উপর চা গাছ দেখেনি, শুধু শুনেছে দার্জিলিংয়ের পাহাড়ের চা চাষ হয়। সেও কি আসলে মাটিতে? স্যার বললেন, মাটিতে তো বটেই, দার্জিলিংয়ের পাহাড়েও মাটি থাকে, তার উপরেই চা গাছ হয়। অজিত বলল, পাহাড়ে ধান, শাকসবজি হয় না? হয়, সবেরই চাষ হয়। উঁচু তো, মে জুন মাসেও ঠান্ডা, কপি হয়। পাহাড়ের ঢালে চাষের ছোট ছোট জমি তৈরি করে নেওয়া হয়, অনেকটা সিঁড়ির মতো, সেখানে জল আটকে ধান চাষ হয়। ওরা এত জানতো না। শ্যামল বলল, পাহাড়ে এত মাটি আছে, ধান বা শাকসবজি চাষে মোটে 1-1.5 ফুট গভীর মাটি লাগে। বড় গাছ হয় না? বড় গাছও হয়। বড় গাছের শিকড়
পাহাড়ের ফাঁকে মাটিতে ঢুকে যায়, কখনো পাথর ফাটিয়ে ঢুকে যায়। পাথরের মাটিতে মাটি আসে কোথা থেকে? ভূমিকম্পে, সূর্যের তাপে, প্রবল বৃষ্টিপাতে পাথর ফেটে গুঁড়ো হয়। অনেক বছর ধরে অনেক কিছুর সঙ্গে তা মিশে তৈরি হয়। মস ফানরাও মাটি তৈরিতে সাহায্য করে। এইভাবে মাটি তৈরি হতে হাজার হাজার বছর সময় লাগে। সেই মাটির কিছুটা পাথরের ফাটল দিয়ে ভিতরে চলে যায়, আবার কিছুটা বৃষ্টিপাতে ধুয়ে সমতলে এসে থিতোয়। তবে মনে রেখো, পাহাড়, সমতল সর্বত্রই খাদ্য তৈরি করতে মাটি চাই। তাহলে খাদ্য তৈরিতে কিন্তু মাটির ভূমিকা অনেক। তো এখানে একটা ছক দিয়েছে, সেই ছকটাতে তোমাকে লিখতে হবে টবে বা মাটিতে ফুল বা শাকসবজির চাষ বিষয়ে নিজেরা আলোচনা করে লেখো। কিসের চাষ? চাষ করতে কতটা গভীর মাটি লাগে, কেমন ধরনের মাটি লাগে, কীভাবে সেই মাটি চাষের যোগ্য করা হয়। তো চলো, এই অংশের আমরা কী কী প্রশ্ন হয় সেটা একটু দেখে নিই। আচ্ছা, দেখে নিচ্ছি প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, মাটির উপর চা গাছ। পাহাড়ে চা এবং বিভিন্ন শাক সবজি তৈরি করতে কতটা গভীর মাটি লাগে? প্রায় 1-1.5 বিঘত গভীর। পাহাড়ের গায়ে কীভাবে চাষ করা হয়? পাহাড়ের ঢালে সিঁড়ির মতো ধাপে ধাপে ছোট ছোট জমি তৈরি করে সেখানে বৃষ্টির জল আটকে চাষ করা হয়। পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি চা কোথায় চাষ হয়? দার্জিলিং জেলায়। মে জুন মাসে দার্জিলিংয়ে কী চাষ করা হয়? কপি। পাহাড়ের ঢালে জমি কেমন হয়? অনেকটা সিঁড়ির মতো। ধাপ চাষ কাকে বলে? পাহাড়ের ঢালে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি তৈরি করে শস্য চাষ করাকে ধাপ চাষ বলা হয়। মাটি তৈরিতে কারা সাহায্য করে? লাইকেন, মস, ফার্ন প্রভৃতি উদ্ভিদ। ধান বা শাকসবজি চাষে কতটা গভীর মাটি লাগে? 1-1.5 ফুট গভীর গর্ত লাগে। পাহাড়ে পাথর কিভাবে গুঁড়ো হয়? উত্তর হচ্ছে, পাহাড়ে পাথর গুঁড়ো হয় ভূমিকম্প, সূর্যের তাপ এবং প্রবল বৃষ্টিতে। মাটি কীভাবে তৈরি হয়? ভূমিকম্প, সূর্যের তাপ, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত প্রভৃতির ফলে পাথর চূর্ণ বিচূর্ণ হয়। এই সূক্ষ্ম সূক্ষ্ম পাথরের গুঁড়োর সঙ্গে লাইকেন, মস, ফার্ন প্রভৃতি উদ্ভিদের দেহ মিশে নরম মাটি তৈরি করে। তো আজকের এই ভিডিওতে আমরা 3টে অধ্যায় নিয়ে আলোচনা করলাম। পরের ভিডিওতে আমরা বাকি অধ্যায়গুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুর সঙ্গে শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে। তো চলো, আজ এখানেই ভিডিও শেষ করছি। টাটা, গুড বাই।